আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় নবম দশম শ্রেণীর যে পদার্থের অবস্থা ও চাপের লেকচার 3 শুরু করতে যাচ্ছি। তো বেসিক্যালি আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো। যেমন সবার আগে কি জানবো জানো? সবার আগে আমরা জানবো হচ্ছে প্লবতা। সবার আগে আমরা কি জানবো? প্লবতা। এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে আর্কিমিডিসের নীতি। হ্যাঁ, বা এই প্লবতার মানে আর্কিমিডিসের একটা সুন্দর মজার কাহিনী আছে। ওই কাহিনী থেকে আমরা আর্কিমিডিসের কনসেপ্ট শিখবো। এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখে নিব। তাহলে আমরা কি লিখবো এখানে? আর্কিমিডিসের নীতি দেখবো। এরপরে আছে কি বলতো, এই নীতি সংক্রান্ত আমরা গাণিতিক সমস্যা দেখে নিব। তাহলে আমাদের এই যে বস্তুর পানিতে নিমজ্জিত করার বা প্লবতা অথবা আর্কিমিডিসের নীতি যাই বলো না কেন, এই সকল কনসেপ্ট যেন একবারে ক্লিয়ার হয়ে যায় সেই চেষ্টাটাই করব এই ক্লাসে। ঠিক আছে? এরপর আমরা কি লাস্টে দেখবো হচ্ছে গাণিতিক সমস্যা। তো দেখো, তোমরা শুরু থেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার আগে একটু বলে রাখি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, তো আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। তো সবার আগে দেখো, তোমাদের বইয়ে তোমরা প্লবতা নিয়ে যদি শিখতে চাও তাহলে এরকম একটা চিত্র দেখতে পারবা। এখানে চিন্তা করা হচ্ছে যে পানিতে, এখন কোন পানি? পুকুরের পানি, সমুদ্রের পানি। তো এত কিছু না ভেবে চিন্তা করা হচ্ছে একটা বড় একটা চোঙ আকৃতি বা একটা চোঙের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে একটা বস্তুকে ডুবানো হচ্ছে। এখন এই যে এই হলুদ কালারের যে বস্তুটা আছে সেটা নিজেও বা সিলিন্ডার আকৃতি। এখন এটা যে সিলিন্ডারই হইতে হবে এমন কোনো কথা নাই, এটা যে কোনো শেপেরই হইতে পারে। ঠিক আছে? এখন সিলিন্ডার দেওয়া হয় কারণ আমাদের ম্যাথমেটিক্যাল যেই কনসেপ্ট গুলো আসবে বা আমরা যেই ইকুয়েশনের দিকে আগাবো সেখানে হিসাব করতেও সুবিধা হয় সিলিন্ডার থাকলে। কিরকম সুবিধা হয় যে তোমরা এখনই দেখতে পারবা। যে ধরে নাও আমরা পানির মধ্যে একটা সিলিন্ডারকে এখন ডুবাইলাম। হ্যাঁ, যে সিলিন্ডারের হচ্ছে তুমি জানো এই যে দুইটা পৃষ্ঠ আছে, তাই না? এই যে দুইটা কি আছে বলতো? পৃষ্ঠ আছে। এই যে এই পৃষ্ঠের তুমি কি জানো বলতো? ক্ষেত্রফল জানো। এই পৃষ্ঠের কি জানো? এই যে ক্ষেত্রফল জানো। আর ঠিক নিচেও একই ক্ষেত্রফল আছে। আর এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ। এই যে দেখো হাইটটা কত, এইচ। এখন এর উপরের পৃষ্ঠ, হ্যাঁ, সিলিন্ডারের যে উপরের যে তলটা পানির পৃষ্ঠ থেকে কত নিচে? H1 গভীরে নিচে। কত নিচে? H1 গভীরে নিচে। আচ্ছা, নিচের যে তলটা সেটা পানির পৃষ্ঠ থেকে কত নিচে? এটা আলোচনা করা হচ্ছে H2 নিচে। কত নিচে? H2 নিচে। তাহলে এখন আমরা কিন্তু এটা বলতে পারি, আমরা কিন্তু জানি একটা নির্দিষ্ট গভীরতা মানে পানির তুমি যত গভীরে যাবা পানি তোমাকে তত বেশি চাপ দিবে, তাই না? একটা নির্দিষ্ট হাইটে পানি যে চাপ দেয় সেটা আমরা এর আগে কিন্তু শিখেছি বের করা, এইচ রো জি। যেমন আমি যদি এখন এই উপরের তলে পানি কত চাপ দিচ্ছে সেটা বের করতে চাই, হ্যাঁ, এই বস্তুটির উপরি তলে পানির প্রযুক্ত চাপ আমরা জানি। চাপ কিন্তু আবার কি বলতো? একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বলটা, তাই না? তো আমরা জানি এই প্রযুক্ত যে চাপ যেটা সেটাকে ধরো হচ্ছে আমি P1 দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। হ্যাঁ, সেটা আমি P1 দিয়ে যদি প্রকাশ করি, এটা আমরা জানি এই P1 যেটা হবে এটা হবে হচ্ছে H বলতে মানে পানির এই পৃষ্ঠ থেকে কত গভীরে। আমি যেহেতু এই পয়েন্টে আলোচনা করতেছি পানির পৃষ্ঠ থেকে এটা H1 গভীরে, তাহলে H1 রো হচ্ছে কি বলতো? এটা মানে মেনলি তরল বলার ভালো, পানি না বলে, কারণ পানি বলতে সমুদ্রে পানি বলে ঘনত্ব চেঞ্জ হবে। তো যে কোনো তরল, আমরা তরলের মধ্যে ডুবাইছি, যেই তরলে তুমি ডুবাচ্ছ সেই তরলের ঘনত্ব। ঠিক আছে? এখানে আমরা পানির জায়গায় তরল বলি। ঠিক আছে? তরলের, তো সেই তরলের ঘনত্ব আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? এখন আমি যদি এটা জিজ্ঞাসা করি, আচ্ছা তাহলে পানি এখানে কত চাপ দিচ্ছে, এই যেখানে সরি চাপ না, কত বল দিচ্ছে সেটা কি বলবা বলো তো? কত বল দিচ্ছে? এফ। এই এফ এর পরিমাণটা কত? এখন দেখো, আমরা তো এটা জানি যে পি হচ্ছে চাপ মানে কি? একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বল। এখানে আমরা জানি এই যে যেই জায়গাটা নিয়ে আলোচনা করতেছি সেই জায়গার ক্ষেত্রফল হচ্ছে এ, সেই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা যদি বলি প্রযুক্ত বল F1, প্রযুক্ত বল কোথায়? এই যে এই উপরিতলে কত বল প্রযুক্ত করতেছে পানি। প্রযুক্ত বল যদি F1 হয় তাহলে আমরা এটা কিভাবে পাবো? আমরা জানি চাপ, যে কোনো চাপ হচ্ছে কি F/A, তাই না? তাহলে আমাকে বলো F ইকুয়ালস টু কি হবে বলো তো? এই এ যে এখানে গুণ হবে অর্থাৎ PA।
অর্থাৎ এই হবে P1, যেহেতু F1 হচ্ছে তাহলে এখানে P1, আর যেই তলে অ্যাপ্লাই হচ্ছে সেই তলের ক্ষেত্রফল। এখন এই যে P1 এর মান তো আমরা বের করে ফেললাম, H1 রো জি, না H1 রো জি, আর এই হচ্ছে ক্ষেত্রফল। তার মানে দেখো এই যে এই তলটাতে যদি আমার হাতটা যদি চিন্তা করি তল, তাহলে পানি কন্টিনিউয়াসলি এই বলটা নিচের দিকে প্রয়োগ করতেছে। যেহেতু আমি উপরের তল নিয়ে আলোচনা করতেছি, পানি এইভাবে ঠাসা দিচ্ছে, নিচের তলেও কিন্তু পানি এখন কি করতেছে বলতো, চাপ দিচ্ছে। নিচের তলেও কিন্তু পানি এই যে এইভাবে চাপ দিচ্ছে, কারণ এইটা নিচের তলটা কি হবে না, আমরা জানি চাপ মানে কি, একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বল, তাহলে পানি হচ্ছে এইভাবে প্রযুক্ত বল দিচ্ছে একক ক্ষেত্রফল, অর্থাৎ আমরা নিচের তলে এখন চাপটা বের করবো সেম ভাবে। তার মানে এখন আমরা এটা লিখবো যে বস্তুটির নিচের তলে তরলের প্রযুক্ত চাপ, হ্যাঁ এটাকে যদি আমি P2 দিয়ে প্রকাশ করে থাকি, এখন নিচের তলটা পানির এই যে একদম পৃষ্ঠ থেকে কত গভীরে, দেখো H2 গভীরে, তাহলে আমরা জানি চাপ হয় কি, গভীরতা যেটা সেই H টা, ওই তরলের ঘনত্বটা অভিকর্ষ ত্বরণ, তো এখানে গভীরতাটা আসবে হচ্ছে H2, তরলের ঘনত্ব যদি রো হয়, অভিকর্ষ ত্বরণ যদি জি হয়। এখন তাহলে এই যে লম্বভাবে কত বল প্রযুক্ত হচ্ছে এখানে, হ্যাঁ সেটা কিন্তু আমরা এখন বের করতে পারবো। যদি উপরেরটা হয় F1, নিচেরটাকে আমরা F2 চিন্তা করলাম। এখন কথা হচ্ছে দুইটা F কিন্তু আলাদা, কেন, কারণ দুইটার কিন্তু চাপ আলাদা। কারণ দেখো এটা কি, এই তলে যত চাপ অ্যাপ্লাই হচ্ছে বা আর এই তলে যত চাপ হচ্ছে, দুইটা চাপ আলাদা, কারণ ওই চাপের জন্য যে গভীরতাটা ইউজ হচ্ছে, নিচের তলের জন্য তো আরেকটা ডিফারেন্ট গভীরতাটা ইউজ হচ্ছে। আর আমরা জানি গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে, তাই না, গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে, আবার চাপ বেশি হলে বল বেশি হবে। তো আমার P2টা কিন্তু P1 এর চেয়ে বেশি, তাহলে আমার P2 এর জন্য যে F2টা আসবে মানে বলটা আসবে, সেটাও F1 এর চেয়ে বেশি আসবে। তো আমরা চাপ থেকে এখন তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো যে প্রযুক্ত বল, ঠিক আছে, তাহলে এই নিচের তলে প্রযুক্ত বল, হ্যাঁ প্রযুক্ত বল এটা হচ্ছে F2, ঠিক আছে F2, সেটা কি হবে, এই যে P2A, আর P2 এর মান হচ্ছে আমাদের কত আসে, H2 রো জি। তার মানে দেখো আমার এই বস্তুটার উপর এইখানে একটা বল অ্যাপ্লাই হচ্ছে, আবার নিচের দিক থেকে একটা বল অ্যাপ্লাই হচ্ছে, দুইটা ডিফারেন্ট বল। এখন কথা হচ্ছে চারপাশ থেকেও কিন্তু বল অ্যাপ্লাই হয়, হ্যাঁ এখান থেকে এই যে এই বক্রপৃষ্ঠেও কিন্তু তরল একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল দিচ্ছে, অর্থাৎ চাপ দিচ্ছে, হ্যাঁ এই যে বক্রপৃষ্ঠ, বাট এইগুলো আমাদের আর হিসাবের মধ্যে লাগে না। কেন লাগে না, কারণ দেখো ও যতটুকু চাপ এখানে দিচ্ছে ঠিক এতটুকু চাপ আবার এখানে পাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে আর তোমার হিসেবে লাগবে না। এই বস্তুটা হয় উপরে বা নিচের দিকে যে মুভমেন্টের বিষয়টা, সেটা আসবে জাস্ট এই উপরের তলের উপর বল আর নিচের তলের উপর যে বলের, এদের গাণিতিক হিসাবের কারণে আসবে, এই বক্রপৃষ্ঠের প্রযুক্ত বল বা চাপের কারণে আসবে না। এই কারণে আমরা এই পাশের পানি যে যত চাপ দিচ্ছে সেটা আর হিসাবে আনতেছি না, তা আমরা আনতেছি যে উপরের তলে কত বল আসতেছে, নিচের তলে কত বল আসতেছে। এখন আমরা হিসাব করে দেখতে পারতেছি যে F1 এর চেয়ে F2টা বেশি। কেন বেশি, কারণ F2 আমরা জানি হচ্ছে P2টা বেশি। P2 আবার কেন বেশি, কারণ হচ্ছে P2 অনেক বেশি গভীরে P1 এর চেয়ে। তো এখন আমরা এটা বের করব যে নিট বল, তাই না, নিট বল এটা যদি আমরা F দিয়ে লিখি, F নিট বল আমরা কি লিখি, F। এখন কথা হচ্ছে নিট কথাটা কেন আসতেছে, এই নিট কথাটা যদি কেন আসে এটা যদি ব্যাখ্যা করে বলতে চাই, যে ধরো তোমার দুইজন ফ্রেন্ড টানতেছে, একজন এইদিকে টানতেছে 10 নিউটন বলে, আরেকজন এইদিকে টানতেছে হচ্ছে 8 নিউটন বলে, তুমি কোন দিকে যাবা, বলো কোন দিকে যাবা, কম যে টানতেছে তার দিকে যাবা না, তোমাকে যে বেশি টানতেছে তুমি সেই দিকে যাবা, তুমি এই দিকে যাবা, তাই না। এখন কত বলে যাবা জানো, কত বলে যাবা, বিষয়টা হচ্ছে ও দিচ্ছে 10, ও দিচ্ছে 8, এই 10 আর 8 এর মধ্যে দেখো ও তো 8 দিচ্ছে, তো ওর 10 এর 8 আর কি খরচ হয়ে যাবে ওকে ক্যান্সেল করার জন্য, এক্সট্রা যে 2, এক্সট্রা 2 তে তুমি এইদিকে যাবা, ওর থেকে কত এক্সট্রা দিচ্ছে, 2 এক্সট্রা দিচ্ছে, তাহলে তুমি 2 নিউটন বলে ওইদিকে যাবা। তো এই কথাগুলো আমরা এভাবে বের করি যে যেটা বড় সেই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাই তুমি কত বলে কোন দিকে যাবা, বুঝছো, বড়টার দিকে আর কি যাওয়া হয়। এখন তুমি বলো আমার F1 এর দিক এইদিকে আর F2 এর দিক এইদিকে,
তাহলে এখন আমি যদি নিট বল বের করতে চাই, তাহলে এখানে আমার বড় বল আসতেছে হচ্ছে F2, ছোট বল আসতেছে F1। F2 এর দিকটা মনে রাখো, F2 কিন্তু উপরের দিকে ঠেলতেছে, তাই না? তার মানে আমরা বস্তুটার ক্ষেত্রে চিন্তা করতে পারি, বস্তুটাকে দেখো এই দিকে হচ্ছে একটা F2 বল কাজ করতেছে, এই বস্তুটার ঠিক নিচে F1 কাজ করতেছে। তুমি বুঝতে পারছো যে F2 টা বেশি F1 এর চেয়ে, তাহলে বলো ও কি বেশিটার দিকে যাবে না উপরের দিকে? আচ্ছা, তো এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, F2 এর মান যেটা আসছে যে এই F2, তাই না? F2 হবে কি বলতো, P2 * A। P2 হচ্ছে H2 রো জি, এখানে এটা গুণ করতে ভুলে গেছিলাম, তাই না? এই যে F1 হচ্ছে H1 রো জি ইনটু A, আর F2 টা হবে H2 রো জি ইনটু A। তো এখন আমি যদি F2 - F1 টা বসাইতে চাই, তাহলে F2 মান আসবে H2 রো জি A, H2 রো জি A মাইনাস F1 আসবে হচ্ছে H1 রো জি A। এর মধ্যে দেখো আমাদের কি কি কমন নেওয়া যায়, রো জি এ, রো জি এ, এটা আমাদের কমন নেওয়া যায়, তাহলে এটা আসবে হচ্ছে H2 - H1। আচ্ছা, H2 - H1 এই ডাটাকে তোমরা চিনো? এই ডাটাটা হচ্ছে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে H2, তাই না? আমি যদি মুছে দিই, এই দেখো তরলের পৃষ্ঠ থেকে একদম নিচের তল পর্যন্ত গভীরতাটা হচ্ছে H2, তারপর তরলের পৃষ্ঠ থেকে উপরের তল পর্যন্ত গভীরতাটা হচ্ছে H1। তো H2 থেকে আমি যদি H1 কে কাট করে দিই, কাট করে দিলে আমার কাছে থাকবে এতটুকু, আর এতটুকু হচ্ছে কি আমার ওই বস্তুটার হাইট। তার মানে আমরা লিখতে পারি H2 - H1 টা আসলে কিছুই না, এটা আসলে হচ্ছে আমাদের H, ঠিক আছে? এখন এই জায়গাটা A ইনটু H, খেয়াল রেখো আমরা নরমালি আয়তন মানে কি জানি বলো তো? আয়তন তোমরা শিখছো হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই না? আচ্ছা, এটা তো যেহেতু আমাদের একটা সিলিন্ডার আকৃতির শেপ, আমরা এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলতে কিন্তু আসলে বুঝতে পারি কি জানো, ভূমির ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি, আমাদের ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর আমাদের এই ভূমিটা হ্যাঁ সিলিন্ডার আকৃতি, বাট আমরা কিন্তু এটা রেডিয়াস বা ব্যাসার্ধ দেই নাই, আমরা ডাইরেক্ট বলতেছি এর ভূমিটা হচ্ছে A, এই যে উপরের তল A, নিচের তলও কি A। তার মানে এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কিন্তু ডেফিনেটলি হবে A। আর এর সাথে যদি আমি উচ্চতাটাকে গুণ করে দিই, তাহলে AH মানে হচ্ছে বস্তুটার আয়তন। তাহলে আমরা এই জায়গাটাতে এখন লিখতে পারি AH, এই জায়গাটাকে আমরা লিখব হচ্ছে V, আর এই হচ্ছে রো, এই হচ্ছে G। এখন কথা হচ্ছে এই নিট বলটা কোন দিকে বলতো? টোটাল মানে বস্তুটাকে এখন আমরা যখন ডুবাচ্ছি তখন দেখো এইদিকে একটা বল কাজ করতেছে, এইদিকে একটা বল কাজ করতেছে, এই যে এটা একটা চিত্র হচ্ছে এটা, তাই না? একটা এইদিকে বল কাজ করতেছে, একটা এইদিকে কাজ করতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি বস্তুটার এইটার মানটা বেশি, তাই বস্তুটা এইদিকে গতিশীল হবে। তার মানে এটা কিন্তু এই যে নিট বল যেটা, সেটা কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল। এটাকে কি বলা হয়? ঊর্ধ্বমুখী বল। আর আমরা এই ঊর্ধ্বমুখী বলটা কত সেটা বের করা শিখেছি। এই ঊর্ধ্বমুখী বলটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় প্লবতা। এটা কি বলা হয়? প্লবতা। আর প্লবতা হচ্ছে ভি রো জি। ভি হচ্ছে কি, যে বস্তুটাকে তুমি ডুবাচ্ছ তার আয়তন, তাই না? এই যে ভি, এই ভি কিভাবে পাচ্ছি, এই দেখছো না, এই যে ক্ষেত্রফল আর হাইট গুণ করে মানে আয়তন। এই ভিটা হচ্ছে কি, যে বস্তুটা তুমি ডুবাচ্ছ তার আয়তন। রো হচ্ছে কি, যে তরলে তুমি ডুবাচ্ছ। এখানে আমরা যে এইখানে যত ঘনত্ব ইউজ করছি সেটা কি তরলের ঘনত্ব ছিল কিন্তু, তাই না? তরলের ঘনত্ব, অন্য কোনো না, বস্তুর ঘনত্ব না। আর জি হচ্ছে কি অভিকর্ষ তরল, ঠিক আছে? আর আমি যদি একটু প্লবতার সংজ্ঞা তোমাদেরকে বলে দিই, যে আমরা যখন কোনো বস্তুকে কোনো তরলে প্রবাহীর মধ্যে, বেসিক্যালি কোথায়, প্রবাহীর মধ্যে যদি নিমজ্জিত করি, তাহলে একটা ঊর্ধ্বমুখী বল পাওয়া যায় বা পাই। এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় প্লবতা। বুঝে গেছে? এই ঊর্ধ্বমুখী বলটাকে কি বলা হয়? প্লবতা। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম এই যে প্লবতাটা, এখানে একটু ভালো করে মাথায় রাখবা যে ভি যেটা, এই ভি হচ্ছে কি বস্তুর আয়তন, ঠিক আছে? এটা হচ্ছে কি বস্তুর আয়তন। আচ্ছা, এই রো যেটা, এই রো হচ্ছে কি বলতো তরলের আয়তন, সরি তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। আর এই জি যেটা, সেটা হচ্ছে কি বলতো আমাদের সবার প্রিয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা ডাটা যদি জেনে থাকি, তাহলে হচ্ছে আমরা খুব সহজে জানতে পারবো যে একটা বস্তুকে যদি আমরা পানিতে ডুবাই তাহলে কত ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। বুঝে গেছে? এই হচ্ছে কি আমাদের প্লবতা। তাহলে মনে থাকবে প্লবতা, যে আমরা যদি একটা বস্তুকে কোনো প্রবাহীর মধ্যে, প্রবাহী মানে যে কোনো তরল পদার্থ হইতে পারে,
আমাদের বায়ু কিন্তু একটা প্রবাহী পদার্থ, ঠিক আছে? এরকম একটা তরলের মধ্যে বা বায়ুর মধ্যে বা আমরা জাস্ট একটা প্রবাহের মধ্যে যদি ডুবাই, নিমজ্জিত করি, তাহলে একটা ঊর্ধ্বমুখী বল পাই। এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় প্লবতা। প্লবতা বের করা হয় ভি ইন্টু রো ইন্টু জি, ভি রো জি, এটা ভোলা যাবে না, ঠিক আছে? তো চলো আমরা প্লবতা নিয়ে তো জেনে ফেললাম, এখন হচ্ছে একটা ওয়ার্ড সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইউরেকা। এটা কিন্তু তোমাদের বইয়ের কোনো টপিক না, ইউরেকা। আচ্ছা, ইউরেকা মানে কি জানো? ইউরেকা মানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে পাওয়া গিয়েছে। ইউরেকা মানে হচ্ছে পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে। এখন কথা হচ্ছে কি পাওয়া গিয়েছে, মানে এটা হচ্ছে একটা গ্রিস শব্দ, যেটা হয়তো বা এতদিন কেউ আবিষ্কার করতে পারে না, কিন্তু হুট করে আবিষ্কৃত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ইউরেকা। তো এখন এটা নিয়ে যদি আমরা জানতে চাই, তো চলো তোমাদের সাথে একটা গল্প করি। কিরকম গল্প? আচ্ছা, তো এইখানে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা কার্টুনের ছবি। বেসিক্যালি উনি হচ্ছে গ্রেট আর্কিমিডিস। অনেক ব্রিলিয়ান্ট একজন মানুষ। যদিও দুঃখের বিষয়, তাকে মেরে ফেলা হয়েছিল হচ্ছে মানে শত্রুর পক্ষ যখন তাদের দেশে অ্যাটাক করে, তখন তাকে মেরে ফেলে। বাট উনি মারা যাওয়া অবস্থায়ও অঙ্ক করতেছিলেন, জ্যামিতির অঙ্ক করতেছিলেন বালুতে। ওকে, তো সেটা অন্যদিকে কথা। তো আমরা যে গল্পটা আজকে শিখবো বা জানবো সেটা হচ্ছে কি, তো প্রাচীন গ্রিসের একটা শহর রেনেসা, এরকম একটা জায়গা, এক্স্যাক্টলি তো মাথায় থাকে না। তো সেই জায়গাতে একটা রাজা থাকতো। আর ওই রাজা একটা মুকুট ছিল, স্বর্ণের মুকুট। কিসের মুকুট? স্বর্ণের মুকুট। এখন রাজা চাচ্ছে তার এই স্বর্ণের মুকুটটা আসলে কি স্বর্ণ দিয়ে তৈরি নাকি এখানে খাত আছে, এটা বের করতে চাচ্ছে। তো এখন বের করার জন্য দায়িত্ব দিলেন হচ্ছে আর্কিমিডিসকে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আর্কিমিডিসকে শুধু শুধু এই দায়িত্ব দেওয়ার কি আছে, কোন স্বর্ণকারকে দিক, স্বর্ণকার হিসাব করে বের করে দিক। এখন কথা হচ্ছে, স্বর্ণকারের আগে কিভাবে হিসাব করতে জানো? তো ধরো তোমার কাছে যখন হাতের বালা বা কানের দুল বা গলার কোনো চেন, এখানে যখন এগুলা স্বর্ণকারদেরকে দেওয়া হয়, তারা ফার্স্টে কি করে জানো? এটাকে গলায়। স্বর্ণকে কি করা হয়? স্বর্ণ গলানো হয়। স্বর্ণ গলানো হয়। স্বর্ণকে গলানোর পরে কি করা হয় জানো? একটা পরিচিত শেপে নিয়ে আসা হয়। সাপোজ ধরো হচ্ছে একটা গোলক বানানো হয়, একটা গোল। এই যে এই মধ্যে কি আছে? পুরা স্বর্ণ। বুঝা গেছে? এর মধ্যে কি আছে? পুরা স্বর্ণ। এখন এটা যদি গোল হয়, তাহলে ইজিলি আমরা এর মধ্যে থেকে কি কি জানতে পারি জানো? আমরা এর আয়তনটা জানতে পারি, কারণ গোলকের আয়তন আমাদের খুব মানে জানা আহামরি কঠিন কিছু না। 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। অর্থাৎ আমরা জাস্ট যদি এর ব্যাসার্ধ জানি, তাহলে আমরা কি জানবো বলতো? তার আয়তনটা জেনে ফেলবো। আর এটা যদি আমরা কোনো একটা দাঁড়িপাল্লা, যেগুলোতে স্বর্ণ বা ছোট ছোট জিনিস মাপা হয়, সেখানে দিই, তাহলে আমরা ইজিলি তার ভরটাও কি পেয়ে যাব। তাহলে দেখো, আমরা অলরেডি তার আয়তন জানলাম, আমরা অলরেডি তার ভর জানলাম। তো এই স্বর্ণ খাঁটি নাকি নকল, এটা বোঝার জন্য কি করা হয় জানো? ঘনত্ব বের করা হয়। তো ঘনত্ব কি হবে? ঘনত্বের সংজ্ঞা তো আমরা এই চ্যাপ্টারে শিখে নিছি, একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলা হয়। তো রো ইকুয়ালস টু কি হবে বলতো? m/v। তো এই যে ভরটা পাওয়া যাবে আর যে আয়তনটা পাওয়া যাবে, আমরা ভাগ করে দেখবো ঘনত্ব কত। তো বেসিক্যালি স্বর্ণের ঘনত্ব হচ্ছে মোস্ট প্রবাবলি এরকমটা 9.3, কত 9.3 স্বর্ণের ঘনত্বটা। এটা মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি একটু দেখিনি, ঠিক আছে? আমি একটু ইন্টারনেট দেখে নেই যে স্বর্ণের ঘনত্ব কত, মানে গল্প যখন বলতেছি একটু ভালো করেই বলে দিই। ডেনসিটি অফ গোল্ড, ঘনত্ব ইংলিশ কি? ডেনসিটি না? ডেনসিটি অফ গোল্ড, হ্যাঁ 19.32 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? 19.32, ঠিক আছে মোটামুটি। তো অ্যাপ্রক্সিমেটলি এরকম হচ্ছে স্বর্ণের আয়তন। তো আয়তন না ঘনত্ব। তো এই যে আমরা আয়তন বের করব আর ভর বের করব, পরে হচ্ছে আমরা ভর আর আয়তনকে ভাগ দিয়ে ঘনত্বটা চেক করে দেখবো, যে যদি এটা মিলে যায় তাহলে এটা মুকুটটা স্বর্ণের তৈরি, না হলে এটা অন্য কিছু দিয়ে তৈরি, যদি ম্যাচ না করে। তো এইভাবে হচ্ছে স্বর্ণকাররা হচ্ছে ঘনত্ব মানে ঘনত্ব বের করে স্বর্ণ খাঁটি না কি খাঁটি না, মানে স্বর্ণের তৈরি নাকি তৈরি না, এটা চেক করে। এখন রাজার যে মুকুটটা, এই যে এখানে তোমরা একটা মুকুট দেখতে পারো, রাজার মুকুটের শর্ত হচ্ছে সে এটাকে গলাবে না। সে এটাকে যেরকম গলা একটা অন্য শেপে নিয়ে আসবে এরকমটা না, তার মুকুটই থাকবে। এখন বের করে দিতে হবে। তো এখন এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল না? যদি না গলানো যেতে পারে, তাহলে মেন ফ্যাক্ট হচ্ছে কি, এটার ভর কিন্তু জানা যায়। দেখো, এটা কিন্তু ভর জানা যায়। কি করবো? মুকুটটাকে আমরা দাঁড়িপাল্লায় মাপবো।
বাট সমস্যাটা হচ্ছে এটার আয়তন তো জানি না, এটার আয়তন তো জানি না, কারণ এটা যে শেপ, এটা তো পরিচিত শেপ না, তাই না? আকৃতিটা পরিচিত আকৃতির মতো না। তো এই আয়তন না জানার কারণে কিন্তু তখন এটার ঘনত্বটা বের করা যাচ্ছিল না, আর এটা স্বর্ণের তৈরি নাকি তৈরি না এটা বোঝা যাচ্ছিল না। তো আর্কিমিডিস অনেকদিন ধরে ভাবতেছেন কি করা যায়। তো তিনি একদিন গোসল করতে এরকম বাথটবে বসছেন। এখন সে দেখলো যে বাথটবে বসার পর একদম কানায় কানায় পূর্ণ ছিল বাথটব, হ্যাঁ কানায় কানায় পূর্ণ ছিল। আর সে যখন এখানে থুপ করে বসছে মানে যাই হোক, তো চারপাশ থেকে পানি গড়ায় পড়ছে। দেখছো এই যে চারপাশ থেকে পানি গড়ায় পড়ছে। এইটা দেখার পরই তার মাথায় বুদ্ধি খেললো, আর সে চিল্লা উঠলো ইউরেকা ইউরেকা। আর সে তখন মানে একটা প্রাচীন কথা আছে, সে এরকম উইদাউট ড্রেস দৌড়াইতে দৌড়াইতে ইউরেকা ইউরেকা নাকি বলছে। যদিও এটা সত্য আমি আসলে জানি না, আমি ছোট কালে শুনছি, তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? তো এখন সে কেন জাস্ট এই পানি পড়া থেকে ইউরেকা ইউরেকা বললো? কারণ সে এখান থেকে এটা বের করে ফেলছিল যে তার বডির যতটুকু অংশ পানিতে ডুবছে, ধরো যে অর্ধেক পেটের এখান থেকে পা পর্যন্ত, তার বডির যতটুকু অংশ পানিতে ডুবলো তার যদি আয়তন বের করা হয়, হ্যাঁ মানে ডুবন্ত অংশের আয়তন, তার বডির ডুবন্ত অংশের আয়তন আর উপচে পড়া পানির আয়তন সেম। সে এটা আবিষ্কার করছে কি, তার শরীরের ডুবন্ত অংশের আয়তন শরীরের ডুবন্ত অংশের আয়তন, হ্যাঁ পুরা আয়তনটা না, পুরা আয়তনটা না, ডুবন্ত অংশের আয়তন ইকুয়ালস টু কি বলতো, উপচে পড়া মানে যতটুকু পানি পড়ে গেল, হ্যাঁ উপচে পড়া পানির আয়তন ইকুয়ালস টু উপচে পড়া পানির আয়তন। এইটা সে তখন বের করে ফেললো, বুঝে গেছে? তো এখানে তার এই কনসেপ্টটা থেকে এই লাইনটা লেখা যে যদি কোনো বস্তুকে বলতে যে যেমন আর্কিমিডিস নিজে বাথটবের মধ্যে বসছিলেন, তো আমরা যদি মানুষ নাদের যে কোনো বস্তুকে দিই, দেখবা যে একদম কানায় কানায় পূর্ণ একটা বালতি বা বঙের মধ্যে আমি যদি একটা ভারী বস্তু দিই, দেখবা যে একটু পানি পড়ে যাবে। তো আমরা যদি কোনো বস্তুকে পানিতে, এখানে পানিতে না বলে কি বলা উচিত, প্রবাহিতে, হ্যাঁ প্রবাহিতে। প্রবাহী বলতে যে কোনো আমাদের তরল বা বায়বীয় পদার্থ এদেরকে বোঝায়। এক্স্যাক্টলি শুধু পানি বললে মনে হবে যে পানির জন্যই ফিক্সড, ধরো অন্য কোনো তরল পদার্থের জন্য এটা হয়তো খাটবে না, এটা যে কোনো তরল পদার্থের জন্য খাটবে, যে কোনো প্রবাহের জন্য খাটবে, ঠিক আছে? তো যখন এখানে ডুবানো হবে তখন ডুবন্ত অংশের আয়তনের সমান পানি অপসারিত হয়। দেখো ডুবন্ত অংশের আয়তনের সমান পানি, তার মানে এই যে পানিটুকু পড়ে যাবে তার আয়তন কি হবে, ডুবন্ত অংশের আয়তন। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এখন আমরা সামনে দেখবো যে এই কনসেপ্টটা দিয়ে কিভাবে স্বর্ণের খাদ নাকি রিয়েল এটা চেক করছিল, আমাদের এটা ম্যাথও নিয়ে আসছি আমি, তোমাদের কোনো সমস্যা নাই, এগুলো আমরা দেখবো। তো এখন আমরা চলো এই আর্কিমিডিসের যেই সূত্রটা আছে একটু ভালো করে বোঝার ট্রাই করি। তো আর্কিমিডিসের সূত্রটাকে আমরা এভাবে দুইটা ভাগে লিখবো। একটা হচ্ছে কি, কোন বস্তুকে প্রবাহিতে নিমজ্জিত করলে, প্রবাহিতে কি করলে, নিমজ্জিত করলে, মানে আমরা প্রবাহের মধ্যে দিলাম, এখন নিমজ্জিত অংশের আয়তন হবে অপসারিত পানির আয়তনের সমান। এই কথাটি আমরা বললাম, তাই না? এখন এখানে কিন্তু কয়েকটা ফ্যাক্ট, যে তোমাকে এখানে দেখতে হবে যে তুমি কতটুকু ডুবাচ্ছ। ধরো এটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ ধরো এটা হচ্ছে একটা বস্তু, তুমি এই বস্তুটার কতটুকু অংশ ডুবাচ্ছ এটা হচ্ছে দেখতে হবে। এখন তুমি হইতে পারে যে এতখানি ডুবাইছো, আবার হইতে পারে অল্প একটু ডুবাইছো, বাট আমাদের দেখতে হবে ডুবন্ত অংশ, মানে ডুবে আছে কতটুকু সেই অংশটুকু, ঠিক আছে? যদি বস্তু পুরোটাই ডুবে থাকে তাহলে পুরোটাই নিতে হবে, বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা সবসময় খেয়াল করবো ডুবন্ত অংশ, বাকি অংশ যেটা পানিতে ডুবে নাই সেটার দিকে তাকাবো না। তো এই ডুবন্ত অংশের আয়তনটা কি হবে, যে পানিটুকু অপসারিত হচ্ছে তার আয়তনের সমান, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। এরপর হচ্ছে আমরা যদি কোনো বস্তুকে কোনো প্রবাহিতে নিমজ্জিত করি তখন সে কিছুটা ওজন হারায়। এটা তোমরা পানিতে যখন নামবা তখন তোমরা নিজেকে একটু হালকা হালকা অনুভব করবা, খেয়াল করে দেখবা নিজেকে একটু হালকা হালকা অনুভব করবা কিন্তু। তো এটাই, আমরা যদি কোনো প্রবাহিতে একটা বস্তুকে ডুবাই তাহলে সে একটু ওজন হারায়। এখন হচ্ছে এই যে হারানো ওজন, কতটুকু ওজন হারাচ্ছে, মানে সে নিজেকে পাতলা অনুভব করতেছে, কতটুকু পাতলা অনুভব করতেছে, কতটুকু ওজন হারাই ফেলছে, এটা হবে কি, ওই যে অপসারিত যে পানি আছে না সেই পানির ওজনের সমান। বুঝে গেছে? এই ওজনটা হবে, হারানো ওজন হবে অপসারিত পানির ওজনের সমান। এই দুইটা ফ্যাক্ট দিয়ে হচ্ছে আমরা আর্কিমিডিসের সূত্র বুঝতে পারবো। আমরা সামনে আরেকটু আগে আরো ডিপ আলোচনা করব, তাহলেই হবে।
তো এখানে যে কথাটা বললাম যে 2 নাম্বারটা, যে কোনো বস্তুর পানিতে, আমরা কোনো বস্তুকে যদি পানিতে ডুবাই তাহলে সে কিছুটা ওজন হারাবে, আর এই হারানো ওজনটা নাকি অপসারিত পানির ওজনের সমান। তার মানে দেখো আমরা এখন এটাকে চাইলে এভাবে ব্যাখ্যা করতে পারি যে একটা বস্তুকে আমি পানিতে ডুবানোর আগে, একটা বস্তুকে পানিতে বা এরকম প্রবাহিত ডুবানোর আগে, অর্থাৎ ও বাতাসে আছে, এটা হচ্ছে ওর রিয়েল ওজন। এটা হচ্ছে কি ওর রিয়েল ওজন, এই যে বস্তুর বাতাসে ওজন। এখন তরলে কি হবে, তরলে ডুবাইলে সে নিজেকে একটু হালকা অনুভব করবে, তার মানে ওর এখন একটা ওজন আছে, বাট কিছু ওজন ওর হারাই গেছে। তাহলে এই যে তরলের ওজন আর হারানো ওজন, এই দুটা মিলে হচ্ছে বস্তুর আসল ওজন। তো এটাকে আসলে আমরা এভাবে লিখতে পারি যে বস্তুর প্রকৃত ওজন, বস্তুর প্রকৃত ওজন যেটা আর কি বাতাসে, ঠিক আছে, প্রকৃত ওজন ইকুয়ালস টু তরলের ওজনটাকে আমরা কি লিখতে পারি জানো, এটাকে আমরা লিখতে পারি আপাত ওজন, আপাত ওজন। আর এটা হচ্ছে হারানো ওজন। একটু পরে আমরা আলোচনা করব যে হারানো ওজন জিনিসটা আসলে এক্স্যাক্টলি কি। হারানো ওজন, ঠিক আছে, আমরা এটা একটু পরে বুঝতে পারবো এক্স্যাক্টলি হারানো ওজনটা বলতে কি বুঝাইছে। ধরে নাও তোমার কাছে এরকম একটা সিনারিও আছে, এটার মধ্যে কি আছে জানো, এটার মধ্যে হচ্ছে পানি, এটার মধ্যে কি আছে, পানি। এখন এটার মধ্যে একটা বস্তুকে হচ্ছে ডুবানো আছে, একটা বস্তুকে কি আছে, ডুবানো আছে, বুঝা গেছে, একটা বস্তু হচ্ছে ডুবানো আছে। এখন দেখো আমরা জানি এই যে বস্তুটা যখন ডুবানো হচ্ছে তখন কি কি কাজ করতেছে। ফার্স্ট অফ অল আমরা জানি যে ওর কিন্তু খাড়া নিচের দিকে ওজন কাজ করতেছে। কি কাজ করতেছে, ওজন কাজ করতেছে, ঠিক আছে। এই যে ওজন, যেটাকে আমরা W1 লিখলাম। এখন ওজনটা কি হবে, এই বস্তুর ভর যদি হয় m, আর এই জিটা গুণ করলে আমরা পেয়ে যাব m আর g, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন একটু খেয়াল রেখো, আমরা যদি এবার এই বস্তুটা, হ্যাঁ যে বস্তুটা নিয়ে আলোচনা করতেছি, এই বস্তুটার ভর কি লিখলাম, বস্তুটির ভর, ভর লিখলাম কিন্তু স্মল m। আচ্ছা, আবার বস্তুটির ঘনত্ব, ঘনত্ব যদি আমরা চিন্তা করি রো প্রাইম, বস্তুটার, হ্যাঁ বস্তুর ঘনত্ব নিয়ে আলোচনা করতেছি, কিন্তু পানির না বা তরলের না, বস্তু, কারণ পানির ঘনত্ব আমি লিখবো হচ্ছে যে পানির ঘনত্ব আমি লিখবো রো, পানির ঘনত্ব কি লিখবো, এটা লিখবো হচ্ছে রো, এই জন্য বস্তুর ঘনত্বটাকে আমি লিখলাম রো প্রাইম। তো এখন রো প্রাইম যদি হয়, এখন আমরা কিন্তু জানি আবার বস্তুটার আয়তন, বস্তুটির আয়তন, এই বস্তুর আয়তন কত, আমি লিখলাম ভি। তাহলে দেখো আমরা কিন্তু জানি রো ইকুয়ালস টু হবে হচ্ছে এম বাই ভি, অর্থাৎ এই বস্তুটা যে ঘনত্ব যেটা, হ্যাঁ রো প্রাইম, সেটা কি হবে, তার ভর আর আয়তনকে ভাগ করলেই পাওয়া যাবে। আর তাহলে ভর কি হয় পাবো, ভর পাবো হচ্ছে বস্তুর ঘনত্বের সাথে আমি যদি আয়তনকে গুণ করে দিই। তা আমি এখন এই কাজটা এখানে লিখবো, তো এই যে W1 ছিল, বাট এখন এই ভরটাকে আমি লিখবো হবে রো প্রাইম ভি জি। আবার বলি এখানে এই যে রো প্রাইম যেটা, এই রো প্রাইমটা কিন্তু হচ্ছে বস্তুর ঘনত্ব, ভি যেটা হচ্ছে বস্তুর আয়তন, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন একটা বস্তুকে পানিতে ডুবাইলাম, ওজন কাজ করতেছে, ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম আমরা মাত্র শিখছি আজকেই প্লবতা নামে একটা কনসেপ্ট, যে ঊর্ধ্বমুখী বল, একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে পানি হচ্ছে বস্তুর উপরের দিকে কি দেয় বলো তো, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটাকে লিখলাম আমি W2, ঠিক আছে। W2 আমি কি লিখলাম, W2 হচ্ছে আসলে আমাদের ঊর্ধ্বমুখী বল, বা একটু সংক্ষেপে লিখি ঊর্ধ্বমুখী বল, বা এটা কি বলতো, প্লবতা। এটা মানে কি, প্লবতা। এখন প্লবতা বের করার সূত্র মনে আছে, আমরা যেই বস্তুকে পানিতে ডুবাবো, এই যে দেখো আজকে মাত্র শিখছি, এই যে দেখো প্লবতা হচ্ছে আমরা যে বস্তুকে ডুবাবো হচ্ছে তার আয়তনটা নিব, কি করব, তার আয়তনটা নিব, যে তরলে ডুবানো হচ্ছে তরলের ঘনত্ব নিব, আর অভিকর্ষ ত্বরণ নিব, ঠিক আছে। প্লবতা হচ্ছে কি, বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ, তাই না। তা আমরা তাহলে যে এই বস্তুটাকে যে ডুবাইলাম, এই বস্তুর আয়তন আমরা বলছি ভি, প্লবতা আসবে হচ্ছে এই যে বস্তুর আয়তন ভি রো জি, তাই না, ভি এই হবে রো, এই হচ্ছে জি, এই রোটা হচ্ছে কি পানির ঘনত্বটা। তো দেখো একবার ওজন বলতেছি আমরা ভি রো প্রাইম জি, আর প্লবতা বলতেছি ভি রো জি।
তো একটা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে উপরের দিকে। কি বললাম, একটা নিচের দিকে আর একটা হচ্ছে কি উপরের দিকে। তো এখন দুইটা ফোর্স যদি অ্যাপ্লাই হয়, তাহলে এখন তো বস্তুটা পানির মধ্যে, তাহলে পানিতে নিট, এটা দেখো, এটা ওজন মানে কি, একটা বল, ঊর্ধ্বমুখীও কি বল, তাহলে নিট বল, যেটা বল ওজন তুমি যাই বলো একই কথা। তাহলে এখন আমি যদি বস্তুটা নিট ওজনই লিখি, সমস্যা নেই, নিট ওজন। হ্যাঁ, নিট ওজন কি হবে, তাহলে একটা যেহেতু বিপরীত, তাহলে W1 মাইনাস W2 হবে। এখন W1 এর মান কত আসছে, এটা হচ্ছে ভি রো প্রাইম জি, এটা এভাবে লিখি, ভি রো প্রাইম জি, আগে পরে লিখলে তো সমস্যা নাই, তাই না, মানে আমি আগে এখানে রো প্রাইম লিখছিলাম। আর W2 আসছে হচ্ছে আমাদের ভি রো জি, ভি রো জি। এখন খেয়াল করে দেখো, ভিজি কমন যায়, তাই না, তাহলে আমি ভিজি যদি কমন নেই, তাহলে আমি এখানে লিখতে পারি ভি রো প্রাইম মাইনাস রো ইন্টু জি। তাহলে এটা হচ্ছে আমাদের নিট ওজন, তাই না, এটা হচ্ছে একটা বস্তুকে আমরা যখন পানিতে ডুবাবো তখন তার নিট ওজন হবে হচ্ছে এইটা। বস্তুটার আয়তন জানতে হবে, বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্বের পার্থক্য, আর অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, মাত্র আমরা কি জানি শিখলাম, দেখো তো, এই যে মাত্র আমরা শিখলাম যে একটা বস্তুর ওজন মানে প্রকৃত ওজন কি হয়, পানিতে ডুবাইলে তো ওজন একটু হারায় যায় আর একটু নিজেকে হালকা মনে হয়, তাহলে আপাত ওজন আর হারানো ওজন যোগ করে হয় কি বস্তুর কি বলতো প্রকৃত ওজন। বা এই কথাটাই হয়েছিল যে বস্তুর বাতাসে ওজন কি হয়, তরলে ওজন প্লাস হারায় যাওয়া ওজন। তো আমি যদি একটু এখানে ব্যাক করি, যে আমরা কি শিখছি, যে আমরা জানি যে বস্তুর ওজন, এটা কিন্তু বাতাসে, তাই না, যে বস্তুর যে কোনো ওজন, বস্তুর বাতাসে ওজন, সেটা কি হবে বলতো, তরলের ওজন প্লাস কি বলতো হারানো ওজন। আচ্ছা, এখন দেখো বস্তুর ওজন নরমালি কি হবে, বস্তুর ওজন কিন্তু আমরা জানি যে এম জি, এম কে আবার আমরা কি লিখতে পারি, যে বস্তুর আয়তন আর ঘনত্ব দিয়ে, যে ভি রো প্রাইম জি, তাহলে আমি এটা এখানে লিখতে পারি যে ভি রো প্রাইম জি। তরলে ওজন মানে নিট ওজন, তরলে নিট ওজন কোনটা কাজ করতেছে, এই তরলে ওজনটা কিন্তু বেসিক্যালি তরলে নিট ওজন, তাই না, যেটা আমরা মাত্র বের করলাম, তাই না। দেখো একটা বস্তুর ওজন হচ্ছে এইটা, বাট তরলে ডুবাইলে একটা জিনিস বিয়োগ হয়ে যায়, তাই না, ও প্রকৃত ওজন থেকে একটা জিনিস বিয়োগ হয়ে যাচ্ছে দেখে ও কিন্তু নিজেকে হালকা মনে করে, তরলের ওজনটা। তো তরলের ওজন কিন্তু আমরা বের করছি, তরলের নিট ওজন হচ্ছে এই যে ভি রো প্রাইম মাইনাস রো ইন্টু জি, প্লাস হচ্ছে কি বলতো হারানো ওজন, আচ্ছা, এখন এটা দেখো, এটা হচ্ছে ভি রো প্রাইম জি, এটা দেখো তো, এটা ভিজি যদি রো প্রাইমের সাথে গুণ হয়, মানে ভি রো প্রাইম জি মাইনাস ভি রো জি, এই হচ্ছে কি বলতো হারানো ওজন। এখন তুমি যদি ভালো করে খেয়াল করো, ভি রো প্রাইম জি এই পাশে দুই পাশ থেকে কাটাকাটি যায়, আর এই মাইনাসটা এখানে এসে যোগ হয়ে যাবে, অর্থাৎ শুধু লেখা যাবে হারানো ওজন ইকুয়ালস টু লেখা যাবে ভি রো জি। আর ভি রো জি কিন্তু তোমার আসলে অন্য কিছু না, ভি রো জি মানে কিন্তু তোমার আসলে প্লবতা। তার মানে আমরা এখানে একটা কনসেপ্টের সাথে আসতে পারি, বস্তুর বাতাসে ওজন ইকুয়ালস টু কি হয়, তরলের ওজন প্লাস হারানো ওজন। বাট হারানো ওজনকে মনে রাখবা, হারানো ওজন মানে আসলে কিছু না, এটা মানে তোমার আসলে প্রবণতা বা ঊর্ধ্বমুখী বল। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, আবার ভালো করে লিখতে পারি, যে প্রকৃত ওজন ইকুয়ালস টু কি হচ্ছে বলতো আপাত ওজন, মানে তরলে ডুবাইলে তার ওজনটা কি হয়ে যায়, একটু কম হয়ে যায়, তরলের ওজনটা একটু কম হয়, হ্যাঁ, এটাকে আমরা বলবো আপাত ওজন। আর এই যে হারাই যায় যেটা, সেটা আসলে কিছু না, সেটা আসলে প্রবণতা। দেখো একটুকু বুঝছো কিনা, প্রকৃত ওজন কি হয়, আপাত ওজন প্লাস প্রবণতা, বুঝা গেছে। দেখো এটা একটা মিমের সাথে আমরা এখন একটু পরিচিত হই, ঠিক আছে, মিম, এখন এটা কিন্তু কোনো মেয়ের নাম না। তো যাই হোক, দুইটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা। কোন দুইটা জিনিস, এক হচ্ছে আমরা বস্তুকে প্রবাহিতে নিমজ্জিত করলে সম্পূর্ণ বা আংশিক কি হয়ে যাবে, ডুবে যাবে। মানে আমরা যদি একটা বস্তুকে ডুবাই, হইতে পারে ও ভাসতেছে, হতে পারে একটু ডুবে গেছে, অথবা পুরোপুরি ডুবে গেছে, এইটা হবে দুই নাম্বার যেটা, যে এটা আমার ম্যাথ করতে লাগবে, বস্তুর যতটুকু অংশ নিমজ্জিত হবে শুধুমাত্র সেই আয়তনটাই আমরা নিব। আমরা কিন্তু বারবার আজকে শুরু থেকে বলতেছি ডুবন্ত অংশের আয়তন, পুরা বস্তুটা যদি একটুখানি ডুবে তাহলে একটুখানি আয়তন নিতে হবে, পুরা বস্তুর আয়তনটা নিতে হবে না। যদি পুরো বস্তুটাই ডুবে যায় তাহলে তখন পুরো আয়তনটাই আমরা নিব, বুঝা গেছে। তো এই জিনিসটা মনে রাখবা, একটা বস্তুকে পানিতে মানে আমরা যদি প্রবাহিত দিই তাহলে
আংশিক বা সম্পূর্ণ ডুববে। আর ডুবে গেলে আমরা শুধুমাত্র তার ডুবন্ত অংশের আয়তনটা নিব, ঠিক আছে? আর ওই আয়তনটা হবে অপসারিত তরলের আয়তন। বুঝতে পারছো? ওকে, তো এখন দেখো তোমাদের বইয়ে একটু এরকম দেখবা লেখা আছে বস্তু পানিতে ভেসে থাকা, ডুবে যাওয়া। এক্স্যাক্টলি কারণটা এভাবে বইয়ে বিবৃতি আকারে দিছে, বাট আমি এটা এখন তোমাদের সামনে রিডিংও পড়বো না, তোমাদেরকে আমি নিজের মতো লিখে দিই। হ্যাঁ, বস্তুর পানিতে ভাসা আর ডুবে যাওয়া, বস্তুর পানিতে ভাসা ও ডুবে যাওয়া। এটা একটু ভালো করে দেখো, কারণ আমরা এখন এটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, বুঝছো? এইটা একটু ভালো করে দেখো, বইটা আমি তোমাদেরকে রিডিং পড়াই দেব। বস্তুর পানিতে ডুবা ও ভাসা। কখন একটা বস্তু পানিতে কি হয়ে যাবে, ডুবে যাবে অথবা ভেসে থাকবে, বুঝতে পারছো? দেখো প্রথমটা শর্ত 1, তো ধরে নাও আমার কাছে এরকম একটা সিলিন্ডার আকৃতি কিছু একটা আছে, ঠিক আছে? এখন এখানে কি আছে, পানি আছে। এখন আমরা একটা বস্তুকে দিছিলাম আর ও পানির মধ্যে এরকম ডুবে গেছে, ঠিক আছে? মানে পানিতে ছাড়তে ছাড়তে ও পানির নিচে একদম কি হয়ে গেছে, ডুবে গেছে। অর্থাৎ শর্ত 1 হচ্ছে ডুবে যাওয়ার শর্ত। শর্ত 1 হচ্ছে কি, ডুবে যাওয়ার শর্ত, ঠিক আছে? এখন দেখো এই বস্তুটা যে ডুবলো, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানি ওর উপর দুটা বল অ্যাপ্লাই হয়। এক হচ্ছে বস্তুটার খাড়া ওজন নিচের দিকে W1, যেটা হচ্ছে কি বলতো mg। আর আমরা জানি এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করছে, প্লবতা, তাই না? W2 টা কি, প্লবতা। তো দুইটা বল থাকার পরে ও নিচের দিকে গেছে, কেন? কারণ নিচের দিকের বলটা বেশি। তার মানে একটা বস্তু তখনই ডুববে যখন তার ওজনটা প্লবতার থেকেও বেশি হবে। পানি যে ঊর্ধ্বমুখী বলটা দিচ্ছে সেটার চেয়েও বেশি হবে, তাই না? W1 যদি W2 থেকে বেশি হয় তাহলে বস্তুটা ডেফিনেটলি পানিতে কি হয়ে যাবে, ডুবে যাবে, তাই না? আবার এটা এটা তো আমি ওজন দিয়ে বললাম, তাই না? ওজন মানে বল দিয়ে বললাম যে নিচের দিকে ক্রিয়াশীল বল আর ঊর্ধ্বমুখী বলের চেয়ে নিচের দিকের বল যেহেতু বেশি, মানে ওজন যেহেতু বেশি তাই ডুবে যাবে। এটা কিন্তু আবার ঘনত্ব দিয়েও বলা যায়, ঠিক আছে? ঘনত্ব বিবেচনায়, ঘনত্ব বিবেচনায়, ঘনত্ব বিবেচনায় ঘটনাটা কি ঘটবে জানো? ঘনত্ব বিবেচনায় এখানে দেখো তরলের ঘনত্ব আছে, বস্তুটারও কি আছে বলতো, ঘনত্ব আসছে। তো এইখানে হবে হচ্ছে কি, দেখো W1 বড় না, W2 হচ্ছে, তো ঠিক একইভাবে বস্তুটার ঘনত্ব যদি তরলের ঘনত্ব চেয়ে বেশি হয়, একটা বস্তুর ঘনত্ব হচ্ছে ρ1 আর তরলের ঘনত্ব হচ্ছে ρ, তরলের ঘনত্বের চেয়েও যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে হচ্ছে কি হয়ে যাবে বলতো, বস্তুটা ডুবে যাবে। বুঝে গেছে? বস্তুটা কি হয়ে যাবে, ডুবে যাবে। কারণ এই যে এই ঘনত্ব কম মানে কি, প্লবতাটা কম। পানি তরলের ঘনত্ব কম মানে প্লবতাটা কম আসবে, এটা বেশি, ঠিক আছে? এটা বেশি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কখন ডুবে যায়। স্বাভাবিকভাবে যদি ওজনটা প্লবতার চেয়ে বেশি হয়, আবার ঘনত্ব বিবেচনায় এটা লেখা যায়, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়। আচ্ছা, এখন আমরা দেখবো যে কখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। এটার হেডলাইন কি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা বস্তুকে কি করব, এরকম ভাবে দিব পানির মধ্যে, বাট আমরা দেখবো কি জানো, একদম পারফেক্টলি এইভাবে ভাসতেছে, একদম নিমজ্জিত হয়ে কি হবে বলতো, ভাসতেছে। এই যে এরকম থাকে না, মাঝে মাঝে দেখবা কিছু একদম পারফেক্টলি ডুবে নিচে ভাসতেছে, নিচে যাচ্ছে না। এখানে কি হয়, এখানে কি হয়, এখানে দেখো ওই একই কন্ডিশন, যে দেখো আমরা জানি ওর ওজন কিন্তু খাড়া নিচে দিকে কাজ করতেছে, W1, এটা হচ্ছে কি mg।
এম আমরা কিন্তু পেয়ে যাব, এম কিন্তু আমরা পেয়ে যাবো। সময় মনে রাখবো এই এম আমরা আসলে কিভাবে পাবো, এম হচ্ছে কি আমরা যদি বস্তুর ঘনত্ব জানি আর বস্তুর আয়তন জানি সেটা, তাই না, রো ভি জি। আমরা এটাকে লিখবো রো ওয়ান, কারণ তরলের ঘনত্বকে আমরা শুধু রো লিখবো, রো ওয়ান ভি জি। আর এদিকে কাজ করবে বলতো, এইদিকে কাজ করবে হচ্ছে W2, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ কি প্লবতা, অর্থাৎ কি কাজ করবে প্লবতা। প্লবতা হচ্ছে কি হয় বের হয় হ্যাঁ ভি রো জি। ভি হচ্ছে কি বস্তুর আয়তন, বাট এই জায়গাটাতে না আমি একটু প্যাচ লাগাবো, শর্ত 3-এ যাই, একটু ওয়েট করো। ভি হচ্ছে কি আমরা শিখছিলাম বস্তুর আয়তন, বস্তুটার আয়তন। বাট সবসময় আমি এটা অ্যাড করছি যে সবসময় মনে রাখবা এই যে বস্তুর আয়তন, প্লবতার ক্ষেত্রে মনে রাখবা যে কোন আয়তনটা, প্লবতার ক্ষেত্রে হ্যাঁ, প্লবতার ক্ষেত্রে মনে রাখবা কোন আয়তনটা আসবে, যেই আয়তনটা ডুবে আছে। এই বস্তুর এখন পুরো আয়তনটাই কিন্তু ডুবে আছে, এর জন্য পুরো আয়তনটাই আসছে। যেমন এখানে এইটা হচ্ছে বস্তুর নিজস্ব আয়তন, ভরের ক্ষেত্রে এখানে ডুবে কতটুকু আছে না কিনা এটা তোমার দেখা লাগবে না, এটা বস্তুর পুরো আয়তনটাই। বাট প্লবতার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রে যতটুকু অংশ ডুবে আছে সেই আয়তনটাকেই বোঝানো হয়। তো এখানে পুরাটাই ডুবে আছে, জন্য পুরো আয়তনটা আমি লিখছি, ঠিক আছে। তো এখন দেখো বস্তুটা এখন নিচে নামতেছে না, তার মানে কি জানো, তার মানে হচ্ছে এই শর্তটা হচ্ছে কি এখানে আমাদের W1 আর W2 সেম, তাহলেই হচ্ছে কি হবে বলতো, সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে। বুঝা গেছে, সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে। যেমন W1 এর মান কত, W1 এর মান আসবে হচ্ছে ভি রো ওয়ান জি, W2 এর মান আসবে হচ্ছে ভি রো জি। তো তুমি খেয়াল করে দেখো যে ভি ভি জি জি কাটাকাটি গেলে এটি তো তোমার মেন শর্ত। আবার ঘনত্ব বিবেচনায় তুমি লিখতে পারো, ঘনত্ব বিবেচনায় বস্তু কখন সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে, যখন আমাদের দুইটা ঘনত্বই কি হবে বলতো সেম হবে, বস্তুর আর পানি ঘনত্ব সেম। এখন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্টটা, এটা দিয়ে তোমাদের অঙ্ক হয়, সব থেকে ইম্পর্টেন্ট, ফোকাস রাখো আজকের ক্লাসের একদম জান জান প্রাণ, আংশিক নিমজ্জিত হয়ে ভাষা, আংশিক নিমজ্জিত হয়ে ভাষা, এইটা কখন হবে, এইটা কখন হবে। তো দেখো আমাদের কাছে ধরো এখানে একটা পানির কিছু ব্যবস্থা আছে, এখন আমরা একটা বস্তুকে কি করছি জানো, এরকম যখন ডুবাইলাম তখন ওর এতটুকু অংশ পানিতে ডুবে আছে, বুঝছো, পুরাপুরি কিন্তু পানিতে ডুবে নাই, পুরাপুরি পানিতে ডুবে নাই। আচ্ছা এখন কি হবে, শর্তটা কি হবে, তো দেখো আমাদের এখানে দুইটা বলই কাজ করে বেসিক্যালি, এক হচ্ছে ওজন আর একটা হচ্ছে প্লবতা। এই বস্তুটার এখানে খাড়া নিচের দিকে কাজ করবে ওজন W1, W মানে কি এই বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ গুণ হবে। এই বস্তুর ভর আমরা কিভাবে পাবো, বস্তুর আয়তন আর ঘনত্ব গুণ করে। পুরা বস্তুর আয়তন হচ্ছে যদি ভি হয়, হ্যাঁ ঘনত্ব হচ্ছে জি হয়, রো হয়, এই হচ্ছে জি, আয়তন ঘনত্ব গুণ করে ভি রো জি। তো শেষ, এটা নিয়ে তোমার আর কাজ খাওয়ার কিছু নাই। এখন আমরা মনে হয় বস্তুর ঘনত্বকে রো ওয়ান দিয়ে প্রকাশ করতাম, এই জন্য ভি রো ওয়ান ইন্টু জি, আর তরলের ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করছি, তাই না সবসময়। আচ্ছা আর আমরা জানি উপরের দিকে কে কাজ করবে, তরল ঊর্ধ্বমুখী একটা বল দেবে, এটা হচ্ছে কি আমাদের প্লবতা। এখন দেখো এই শর্তের জন্য আমাদের মানে কখন এই বস্তু আংশিক নিমজ্জিত হয়ে ভাসবে জানো, যখন হচ্ছে আমাদের W1 ইকুয়ালস টু W2 হবে। তোমরা এখন বলতে পারো হ্যাঁ আগেরটাতেও তো এটাই বললেন W1 ইকুয়ালস টু W2, এখনো বলতেছেন W1 ইকুয়ালস টু W2, এই W2 মানে কি তোমার প্লবতা না, W1 এর ভ্যালু বসাবে, যে তুমি এটা বসাবে ভি রো ওয়ান জি, W2 প্লবতার ক্ষেত্রে তুমি যদি এখন পাগলের মতন ভি রো জি বসাও তাহলে আমার কিছু বলারই নাই, সত্যি কথা আমি চলে যাবো। এখন কথা হচ্ছে বলার নাই কেন, এখানে মনে রাখবা প্লবতার ক্ষেত্রে সবসময় ডুবন্ত অংশের আয়তনটা নেওয়া হয়। এখানে দেখো এই বস্তুটার আয়তন যদি হয় টোটালটা ভি, আর ডুবন্ত অংশের আয়তন যদি হয় ভি প্রাইম, মনে রাখবো ভি প্রাইমটা হচ্ছে ডুবন্ত আয়তন, ডুবন্ত আয়তন, তাহলে এখানে তোমার এই ভিটা আসবে না, এটা তোমার ভি প্রাইম আসবে। আগের বারে পুরো ভি নেওয়া হয়েছিল, পুরা ভি, কারণ আগে পুরাটাই ডুবে গেছিল, আর এট দিস টাইম ভি এর একটা পার্ট ডুবে আসছে, এর জন্য ভি প্রাইম নেওয়া লাগছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার শর্ত, এইটা দিয়ে তোমাদের অনেক অঙ্ক হবে, অনেক অঙ্ক হবে, হ্যাঁ এটা দিয়ে অনেক অঙ্ক হবে। আর তোমাদের দেখো এই যে কোনো বস্তু ভাষা ডুবার এই তিনটেই শর্ত, ঠিক আছে, এই তিনটা শর্ত। এক হচ্ছে বস্তু একদম পুরোপূর্ণ ভাবে মানে ডুবে চলে গেছে, তখন কি হবে আমাদের W1টা বেশি প্লবতাচ্ছে, তাহলে ঘনত্বটা বেশি, ওইটার পানির ঘনত্ব হচ্ছে বা তরলের ঘনত্ব হচ্ছে। এরপর সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে যখন এই দুটা সেম, তো বস্তুর ওজন আমরা লিখবো ভি রো ওয়ান জি, আর প্লবতা ভি রো জি,
শেষ। তখন ঘনত্ব কি হয়ে যায়? সেম। বা ঘনত্ব সেম হলে এইভাবে একটা বস্তু ভাসবে। আর দেখলাম যে না, এই যে যদি আমাদের এই ঘটনাটা ঘটে যে এখনো W1 আর W2 সেম হবে, বাট W2 প্লবতা এবার পুরোপুরি মানে ভি যেটা সেটা পুরোপুরি আসবে না, ভি প্রাইম আসবে। বুঝে গেছে? তার মানে এবার পানির ঘনত্বটা বেশি হবে, বা তরলের ঘনত্বটা কি হবে বলতো? বেশি হবে। তরলের ঘনত্বটা কি হয়? বেশি হয়। বুঝছো? ρ1 এর চেয়ে তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে ওইটা পুরোপূর্ণ জীবনেও ডুবে না। এর জন্য হচ্ছে ডেড সি, যেটা এর আগে তোমাদের আলোচনা করছিলাম, ওইটা ঘনত্ব অনেক বেশি। হ্যাঁ, এর জন্য কখনোই আর কি ওইখানে কোনো বস্তুকে ডুবানো যায় না। এখন চলো তোমাদের বইয়ে কি জানি আলোচনা করছে একটু দেখি। তোমাদের বইয়ে কি ভাই লেখছে? পানিতে ভেসে থাকা, ডুবে যাওয়া। বাট ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কিন্তু এগুলা দিয়েই হবে। হ্যাঁ, এগুলা দিয়ে আমরা ম্যাথ করেও দিব তোমাকে, সমস্যা নাই। দেখো এখানে কি কি বলছে। এখানে বলছে যে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো কেন একটা বস্তু ভেসে থাকে আর অন্য একটা বস্তু ডুবে যায়। তোমরা জানো একটা বস্তু পানিতে ডুবানো হলে প্লবতার কারণে সেটা যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সেই পরিমাণ পানির ওজনের সমান বল অনুভব করে। এটা দিয়ে এই পুরো লাইনটা দিয়ে বুঝাইছে উপরের দিকে ঊর্ধ্বমুখী বলটা কাজ করে। আচ্ছা, সেই বলটি ওজনের চেয়ে বেশি হলে, মানে ঊর্ধ্বমুখী বল যদি ওজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে বস্তু পানিতে ভেসে থাকবে। ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুটির ওজনের সমান পানি অপসারণ করবে ততটুকুই ডুববে, বাকি অংশটুকু পানিতে ডুবে যাবে না। আচ্ছা, এখানে তোমার মনে করতে পারো ভাই কি কি জিনিস বলছে, একটু প্যাচ লাগতেছে। একটু নিচেরটা পড়ো, মাঝখানটা পড়ো, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি পুরোটা। যদি বস্তুটির ওজন অপসারিত পানির ওজনের চেয়ে বেশি হয়ে যায়, দেখো বস্তুর ওজন অপসারিত পানি মানে অপসারিত পানিটাই মানে কি আমাদের কিন্তু প্লবতা, তাই না? প্লবতার চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটা পানিতে ডুবে যাবে। এটা নিয়ে তো ডাউট নেই, এটা তো একদম শুরুতে আমি বলছিলাম প্রথমটা, যে দেখো আমাদের ওজনটা যদি প্লবতার চেয়ে কি হয়ে যায় বলতো? বেশি হয়ে যায়, তাই না? তাহলে বস্তুটা কি হয়ে যাবে? ডুবে যাবে। তো ডুবে যাওয়া নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে উপরেরটা আমি বুঝাই। উপরেরটা কি কি জানি বলছে যে কতটুকু জানি ডুববে, কতটুকু ডুববে না। আচ্ছা, মেন ফ্যাক্টটা হচ্ছে গিয়ে এই যে শর্ত 2 আর শর্ত 3 দেখো। তো শর্ত 2 আর শর্ত 3 এর মেন ফ্যাক্টটা হচ্ছে কি, তারা চায় সবসময় বস্তুর যত ডুববে তত ঊর্ধ্বমুখী বল তৈরি হয়। দেখো একটা বস্তুকে আমি পানিতে ডুবাই নাই, কোনো ঊর্ধ্বমুখী বল পাবো না। আমি বস্তুটাকে যতই ডুবাবো ঊর্ধ্বমুখী বল তত বেশি পাবো। আর এই ইন্টেনশনটা থাকবে আমরা যেন ওর ওজনের সমান দিতে পারি সামহাউ। বস্তুকে ডুবাই যেন তার ওজনের সমান দিতে পারি। যেমন দেখো এখন এই সিচুয়েশনে শর্ত 2 এ পুরো বস্তুটাকেই ডুবাই দেওয়া হয়েছে, এই কারণে যে প্লবতাটা পাওয়া গেছে যদি ওর ওজনের সমান হয়ে যায় তাহলে ও তো নিমজ্জিত হয়ে ভাসতেছে। যদি এখানে একটা কাহিনী আছে, আমরা এটাকে বিভিন্ন পজিশনেও রাখতে পারি, এটা তো আমাদের বইও লেখা, সমস্যা নেই। বুঝতে পারছো? যেমন শর্ত 3 দেখো আমরা এই বস্তুটাকে সামান্য ডুবাইছি, সামান্য ডুবানোর কারণে আমরা কি প্লবতা পাচ্ছি? এই প্লবতাটাই ওর ওজনের সমান হয়ে গেছে। যেহেতু ওর ওজনের সমান হয়ে গেছে বস্তু আর ডুববে না। বস্তু সবসময় একই ইন্টেনশন, যে ও যে প্লবতাটা ক্রিয়েট করতেছে ডুবতে ডুবতে, ওইটা ওর ওজনের সমান হবে। হ্যাঁ, ডুবতে ডুবতে কি হয়ে যাবে? ওজনের সমান ব্যালেন্স করা ট্রাই করবে। এই ওজনের সমান হওয়ার জন্য ও একটুখানি নামতে পারে, মানে ডুবতে পারে, বা পুরোপুরিও ডুবতে পারে। বাট এমন যদি হয় পুরোপুরি ডুবার পরও ও ওজনের সমান হইতে পারে নাই, তার মানে ওজনটা অনেক বেশি, তখন ডুবে যাবে। আমার কথাটা বুঝতে পারছো? একটা বস্তু পানিতে যখন নামবে তখন ওর ইন্টেনশন হচ্ছে কি, ও ওজনের সমান অ্যাটলিস্ট ক্রিয়েট করবে যেন ও ভাসতে পারে। তো একটুখানি ডুববে, প্লবতা তৈরি হবে, দেখবে ওজনের সমান হয়েছে কিনা। যদি দেখে যে হ্যাঁ একটুখানি ডুবে ওজনের সমান হয়ে গেছে, তাহলে ও আর ডুববে না, যে এতটুকু ডুবেই ভেসে থাকবে। এরপর যদি দেখে যে না আরো ওজনের সমান হচ্ছে না, আরো নামা লাগবে, আরো নামতে নামতে ও এরকম নিমজ্জিত হয়ে দেখবে যে ওজনের সমান হয়েছে কিনা, তাহলে ও এইভাবেই থাকবে। এরপরও যদি দেখা যায় যে না ওজনের সমান হয় না, তখন ও একদম ডুবে যাবে। এই কথাটাই তোমাদেরকে বইয়ে ভাই লিখছে, বুঝছো? এই কথাটাই এখানে লিখছে যে কখন ডুববে কখন ডুববে না। বুঝে গেছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা আমাদের গাণিতিক সমস্যা শুরু করতে পারি। গাণিতিক সমস্যা 1, এখানে কি লেখা আছে যে আর্কিমিডিসের মুকুটের ভর 10 কেজি। ওই যে আর্কিমিডিসের অঙ্কটা যেখান থেকে আমাদের এই সবকিছু তৈরি হইলো। পানিতে ডুবালে হয় হচ্ছে 9.4 কেজি। হ্যাঁ, কি মুকুটের ভর? দেখো মুকুটের কিন্তু ভর নিয়ে প্যারা নাই, মুকুটটা আমরা জাস্ট কোনো একটা মাপার যন্ত্রে দিয়ে দেবো, আমরা ভর পেয়ে যাবো, তাই না? এরকম মুকুটের ভর। বাট পানিতে ডুবালে এরকম ভরটা কমে গেছে। আমরা জানি পানিতে ডুবালে বস্তুর ওজন হারায়, ওজন হারায় মানে কি? ভর হারায়, তাই না? নিজেকে একটু হালকা মনে হয়। এটা হচ্ছে প্রকৃত ভর। প্রকৃত ভর জানলে আমরা কিন্তু প্রকৃত ওজন জানতে পারি। আর এটা হচ্ছে পানিতে, মানে আপাত, এটা হচ্ছে প্রকৃত।
আর এটা হচ্ছে কি আপাত। আপাত ভর থেকে আমরা কিন্তু এই যে ভরের সাথে জি গুণ করলে আপাত ওজনটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে মুকুটের ঘনত্ব কত। এখন কথা হচ্ছে এই কনসেপ্ট থেকে আমি মুকুটের ঘনত্ব কিভাবে বের করবো। তো অ্যাটলিস্ট তুমি যে প্রকৃত আপাত নিয়ে যে কনসেপ্টটা জানো সেটা তো দেখো, যে প্রকৃত ওজন সেটা কি হয় বলতো, আপাত ওজন প্লাস হারানো ওজনকে আমরা কি লিখতে পারি, প্লবতা। মনে আছে, আজকেই লিখছি কিন্তু। হারানো ওজনকে আমরা কি লিখতে পারি, প্লবতা। এই যে এটা প্রকৃত ওজন আপাত ওজন ইকুয়াল টু প্লাস হচ্ছে হারানো ওজন। আর হারানো ওজনকে কিন্তু আমরা এই যে হারানো ওজনকে প্লবতা বের করে দিচ্ছিলাম, তাই না? তো আমরা কিন্তু এখানে এটা বসাই দিতে পারি। তাহলে এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় হচ্ছে প্লবতা। এখন প্রকৃত ওজনটা কত, এই যে এম জি, এম এরটা জানি, আপাত ওজনটা কত এম প্রাইম জি এটা জানি, প্লবতা সেটা আমরা বের করে ফেলতে পারবো। প্লবতা মানে কি দেখো, প্লবতা মানে হচ্ছে গিয়ে ভি রো জি। ভি হচ্ছে মনে রাখবা যতটুকু ডুবানো হয়েছে। আচ্ছা এখানে দেখি তো, মুকুটটাকে পানিতে ডুবালে, এখানে তার বলে নাই যে 1/3 ডুবাইছো, এখানে ডুবানো অবস্থা মানে পুরোপুরি ডুবাইছো, তার মানে আমরা এখানে পুরা মুকুটের আয়তনটাই নিচ্ছি। ঠিক আছে, এখানে বিটা হচ্ছে মুকুটের সম্পূর্ণ আয়তন, তাই না? মুকুটের সম্পূর্ণ আয়তন। আচ্ছা, তো মুকুটের সম্পূর্ণ আয়তন, তাহলে হচ্ছে আমরা যদি এখানে তাহলে ভি রো জি বের করতে চাই, তাহলে এটা পাশে এসে বিয়োগ হয়ে যাবে। তাহলে এফ জি মাইনাস এম প্রাইম জি হচ্ছে ভি রো জি। এখান থেকে যদি আমি জি প্রাইম কমন নিই, তাহলে মানে জি যদি কমন নিই, এম মাইনাস এম প্রাইম ইন্টু জি। আর আমি দেখো এখানে হচ্ছে কি, যে তরলে ডুবানো হচ্ছে এখানে তো পানিতে, এই রোটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে এটা যদি আমি এখানে এসে ভাগ দিই, আর জিও যদি এখানে এসে আমি ভাগ দিই, তাই না? এই রো আর জি এসে ভাগ দিলাম, তাহলে আমি এখানে কি পেয়ে যাবো, আয়তনটা, যে মুকুটের সম্পূর্ণ আয়তনটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে জি জি কিন্তু কাটাকাটি যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু, দেখো এম মাইনাস এম প্রাইম, এম মানে হচ্ছে 10 কেজি মাইনাস 9.4, আর পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাই না? এই ডাটাটা আমরা একটু বসায় মানটা বের করে নিই। সিক্স ইন্টু 10⁻⁻4, আয়তনের একক কি হবে, মিটার কিউব। একক কিন্তু লেখা লাগে খুবই। এখন দেখো আমার লাগবে হচ্ছে মুকুটের ঘনত্ব। ঘনত্ব জানি কিভাবে বের হয়, ঘনত্ব বের হয় হচ্ছে এম বাই ভি। আচ্ছা ঘনত্ব কি আমরা বাতাসে মাপবো না পানিতে ডুবে ডুবে মাপবো? আমরা কিন্তু ঘনত্ব কিন্তু বাতাসে, মানে প্রকৃত ভরকে, প্রকৃত ভরকে আমরা তার আয়তন দিয়ে ভাগ করে দিলেই পারবো, তাই না? এখন হচ্ছে এই আয়তনটা কি পানিতে ডুবে গেছিল, আর পানিতে কিন্তু সম্পূর্ণ মুকুটটাই ধরছিল, তাহলে আমরা সম্পূর্ণ মুকুটের আয়তন পেয়ে গেছি। আর বাতাসে মুকুটের ভর জানি, তাহলে আমরা এখন ইজিলি লিখতে পারি যে সুতরাং মুকুটের, মুকুটের কি বলতো, ঘনত্ব, ঘনত্ব রো, এটা কি হবে এম বাই ভি। এম এর মান কত 10 বাতাসে, আর ওর আয়তন কত আছে 6 ইন্টু 10⁻⁻4, 6 ইন্টু 10⁻⁻4। এটা কি হবে, ঘনত্ব কি হয় কেজি পার মিটার কিউব হবে একক, তাই না? এটা দেখো ডাটাটা ক্যালকুলেট করে দেখো কত আসে, 10 ভাগ অ্যান্সার। তো 1 1 2 3 4, এই হচ্ছে কি এটা অ্যান্সার। বুঝতে পারছো, সহজ না? আচ্ছা, তো এখন দেখো এই যে এইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমরা না মাঝে মাঝে প্যাচ খাও, বুঝছো? এত ভাব নিয়ে লাভ নেই, আমি ছোটকালে নিজে প্যাচ খেতাম, কনসেপ্ট আসলে ভালো করে শিখছি আরো পরে, বুঝছো? ওকে, এখন দেখো এখানে কি, এখানে বলা হচ্ছে এক টুকরা কাঠ পানিতে ডুবালে, এখানে পানিতে বসছে তাই না, পানিতে ডুবালে তার কত শতাংশ ডুবে যায় শেষ, একটুকুই নাকি প্রশ্ন, কিচ্ছু বলবো না আজব। একটু ব্র্যাকেটে কাঠের ঘনত্ব দেওয়া, কাঠ মানে যে বস্তুটাকে ডুবাচ্ছ বস্তুর ঘনত্ব দেওয়া। আর এমনি তো পানির ঘনত্ব আমরা কিন্তু জানি, পানির ঘনত্ব রো হচ্ছে 1000। বাট এই একটা লাইন থেকে এই অঙ্ক করে ফেলা যায় যে এক টুকরা কাঠকে পানিতে ডুবাবো, কত অংশ ডুববে, আজব না? আচ্ছা দেখি কি করা যায়, কি করা যায়। তো এখানে যেহেতু বলছে কত অংশ ডুববে, তার মানে হয়তো বা কিছু অংশ ডুবে নাই এরকম। তো আমরা যদি এটা একটু চিন্তা করি, পানি ধরো আমাদের কাছে এখানে এরকম আছে, আর এখানে হচ্ছে আমরা কি করতেছি বলতো, এই যে কাঠ ডুবাইলাম, কাঠকে ধরো হয়ে চিন্তা করলাম,
ওকে, তো আমাদের প্রশ্ন হচ্ছে কত শতাংশ পানিতে ডুবে যাবে, তার মানে যে ভি প্রাইমটা আর সম্পূর্ণ আয়তনকে আমরা চিন্তা করলাম ভি, তার মানে আমরা চিন্তা করতেছি একটা নির্দিষ্ট অংশ পানিতে ডুববে আর বাকিটা ডুববে না। বাট আমরা জানি এই যে এই শর্তটা কোন শর্তের সাথে যায়, দেখো তো আজকে আমরা শিখছি কিন্তু এই যে এই শর্তটা না, এই যে আংশিক নিমজ্জিত হয়ে ডুবলে যাই হোক W1 আর W2 সেম হবে, W1 আর W2 কি হবে, সেম হবে। তো আমরা এখানেও সেম কাজ করব। আমরা জানি এখানেও কি কাজ করতেছে, ওজন কাজ করতেছে, আর এইদিকে কাজ করবে কি, প্লবতা। তো আমরা হিসাব করা শুরু করে দিই। W1 ইকুয়ালস টু কি হবে, W2। W1 মানে কি, বস্তুর ওজন, ওজন আমরা কিভাবে পাবো, ভর আর অভিকর্ষ স্তর গুণ করে। W2 মানে কি, প্লবতা, প্লবতা মানে ভি রো জি। বাট এই যে আয়তন যেটা ভিটা নিতে হবে ডুবন্ত অংশ, তো ভি প্রাইম রো জি। আর এই রোটা কি, তরলের ঘনত্ব। মনে রাখবা একটু এগুলা পরিচয় দিতে হবে। এখানে রো হচ্ছে কি, তরলের ঘনত্ব। তরল বলতে এখানে তো পানি, তাই না, এখানে তরল না, পানি লিখবা, পানির ঘনত্ব। আর পানির ঘনত্ব তুমি জানো এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তার মানে এটা তোমার একটা জানা ভ্যালু, জিও তোমার জানা ভ্যালু। আচ্ছা, এখন এম এর ক্ষেত্রে যেটা, এম কে কিন্তু আমরা এখানকার ভরকে কিন্তু আবার সেই রিপ্লেস করে রো ভি দিয়ে লিখি, মানে বস্তুর ঘনত্বকে আমরা এখানে রো 1 লিখি আর ভি এভাবে লিখি। এম হচ্ছে কি, যে রো ভি বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন, আর এই হচ্ছে কি জি। তাই দেখো এই হচ্ছে ভি প্রাইম রো জি। দেখো এই বস্তুর ঘনত্ব কিন্তু তোমাকে দেওয়া, কাঠের ঘনত্ব যেটা, তাই না, তার মানে রো 1 যেটা লিখছি সেটা তোমার জানা একটা ভ্যালু 0.5 × 10⁻³ তো দেখো সুন্দর মতন তোমার জি জি কাটাকাটি যায়, জি জি কাটাকাটি যায়। আমার লাগবে যে কত অংশ পানি ডুবে গেছে, মানে ভি প্রাইম। তো দেখো এই যে ভি প্রাইম কি লেখা যাবে, এই রো এসে এখানে ভাগ হবে, তাহলে ভি প্রাইম হবে কি, দেখো এই রোটা এসে ভাগ হবে, অর্থাৎ রো 1 বাই রো ইনটু ভি এভাবে লেখা যায়। এখন রো 1 এর মান কত, রো 1 এর মান হচ্ছে 0.5 × 10⁻³ রো এর মান কত, 1000 কে আসলে 10⁻³ লেখা যায়, তোমরা ধরো 1000ই লিখলা, ইনটু ভি। বুঝে গেছে? তাহলে এটা কত আসে জানো, তাহলে আমরা লিখতে পারি ভি প্রাইম হচ্ছে, খেয়াল করে দেখবে এই 1000 কাটাকাটি যায়, এখানে আসবে 0.5 ভি। তার মানে আমরা বলতে পারি, আমাকে তো বস্তুর আয়তন দেওয়া ছিল শুরুতে, না দেওয়া থাকলে আমি কোথা থেকে নিয়ে আসবো, আনতে পারবো না। তার মানে আমরা এভাবে বলবো যে বস্তুর আয়তনের, এটা কি ভি প্রাইম কি ডুবন্ত অংশ না, ডুবে গেছে না, ডুবে গেছে কি বস্তুর আয়তনের 0.5 অংশ। আর এটা যদি তুমি শতাংশ দিয়ে বলতে চাও তাহলে কি করা লাগে, 0.5 ভি, তাহলে এভাবে 100% লেখা লাগে, তাই না, শতাংশ দিয়ে লিখতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট লেখা লাগে। তো 0.5 আর 100 যদি গুণ হয় হবে হচ্ছে 50, তার মানে আমরা এভাবে লিখতে পারবো যে 50%, মানে আদি আয়তনের 50% ডুবে যাবে। তার মানে আমরা এভাবে লিখবো যে সুতরাং কাঠটি আদি আয়তনের, কেউ যদি চাও এটুকু লিখতে পারো যে আদি আয়তনের 0.5 অংশ ডুবে যাবে, বাট পার্সেন্টেজে লিখলে এরকম 100 নিয়ে আসে, এরকম পার্সেন্টেজ লিখে দিবা, এটা গুণ করে লিখবা, তাহলে 100 আর 0.5 গুণ হয় 50 হয়। তাহলে আদি আয়তনের বস্তুটির, সরি কাঠটির আদি আয়তনের, আদি কথাটা বাদ দাও, আয়তনের বস্তুটি আয়তনের 50% শতাংশ, বা এভাবে লেখা যায় 50%, 50% শতাংশ মানে তো পার্সেন্টেজ, তাই না, তো আবার পার্সেন্টেজ লিখে আবার বাংলায় পার্সেন্টেজ লেখার কি দরকার, 50% ডুবে যাবে। দেখছো জাস্ট একটা লাইন কনসেপ্ট থেকে আমরা কিন্তু সব বের করে ফেলছি, যে কতটুকু ডুবে যাবে কতটুকু ভাসবে। দেখো আজকের ম্যাথমেটিক্যাল প্রবলেমের লাস্ট পার্ট, যে 10 কেজি ভরের একটা কাঠ নদীতে ভেসে ভেসে সমুদ্রে গেল, তার মানে বুঝো নদী থেকে কোথায় গেছে, সমুদ্রে। তোমরা কিন্তু জানো নদীগুলা, ওকে আমরা যেখানে ছিলাম তোমরা জানো নদীর পানি কিন্তু একটা সময় যে সমুদ্রে পতিত হয়। তো নদীর মধ্যে একটা কাঠ ছিল, ভাসতে 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 এক সময় সমুদ্রে চলে গেছে। এখন কথা হচ্ছে এখানে নদী মানে নর্মাল পানি বুঝবা, হ্যাঁ, আর পানির ঘনত্ব যেটা সেটাকে মনে করবা 1000 কেজি পার মিটার কিউব। আর সমুদ্রের পানি ঘনত্বটা একটু চেঞ্জ থাকে, এখানে ইভেন দেওয়া হয় যে সমুদ্রের পানির ঘনত্বটা দেওয়া একটু চেঞ্জ, 1.03 × 10⁻³ কেজি পার মিটার কিউব। তো দুইটা আলাদা তরল, তো পানি থেকে সমুদ্রের পানিতে গেছে। এখন নদীর পানিতে কাঠটি অর্ধেক ডুবেছিল, এই যে অর্ধেক ডুবেছিল না, এখান থেকে আমার খেলা শুরু হবে। তাহলে আমরা হচ্ছে নদীর পানিতে, মানে পানিতে হিসেবটা করি আগে, ঠিক আছে। নদীর পানিতে কাঠটা অর্ধেক ডুবেছিল, তার মানে আমরা যদি সিনারিওটা চিন্তা করি,
নদী তো আঁকতে পারলাম না, এই চৌবাচ্চাই আঁকি, ঠিক আছে। এই কাঠটা দেখো এই যে অর্ধেক ডুবা ছিল, তার মানে পুরো আয়তন যদি ভি হয়, ডুবে ছিল যেটা ভি প্রাইম সেটা হবে v/2। এখন আমরা জানি এদিকে কাজ করছে ওজন আর এদিকে কাজ করছে হচ্ছে প্লবতা। তো W1 আর W2 কি হবে? সেম হবে। W1 এই যে বস্তুটার ওজন, ওজন আমরা কিভাবে লিখবো? mg। আর এই W2 প্লবতা, প্লবতা হচ্ছে v rho g, বাট ভিটা হবে কি? যতটুকু ডুবে আছে, এখানে ভি প্রাইম অর্থাৎ হচ্ছে পুরা আয়তনের অর্ধেক। এই হচ্ছে রো, রো হচ্ছে কি? তরলের, তরলেরটা মানে হচ্ছে যে এই রো, আর একটা হচ্ছে রো প্রাইম, সমুদ্রেরটা হচ্ছে রো প্রাইম, ঠিক আছে। আচ্ছা, রো আর হচ্ছে জি। আচ্ছা, এখন বস্তুর ভরটাকে আমরা কিন্তু বস্তুর আয়তন আর ঘনত্ব দিয়ে লিখবো। আমরা এখানে বস্তুর ঘনত্ব কি লেখা আছে? বস্তুর ঘনত্ব দেয় নাই। বস্তুর ঘনত্বটাকে এই দেখো, আমি আবার রো প্রাইম দিব না, কারণ রো প্রাইম সমুদ্রের জন্য রেখে দিচ্ছি আমি এবার। তো এখানে আরেকটা ঘনত্ব হবে, সেটাকে আমি রো 1 লিখবো। এই হচ্ছে আয়তন, এই হচ্ছে জি, এই হলো v/2, এই হলো রো জি। তো এর মধ্যে অনেক কিছু কাটাকাটি যেমন হয়, তাই না? অনেক কিছু কাটাকাটি, যেমন হচ্ছে আমরা এই যে সুন্দর মতন জি জি কাটতে পারি, সুন্দর মতন ভি ভি কাটতে পারি। তো এই রোটা কিন্তু আমার জানা গেল পানির ঘনত্ব 1000। তার মানে বস্তুর ঘনত্ব, যে দেখছো আগের অঙ্কে কাঠের ঘনত্ব দেওয়া ছিল, ইজি ছিল, এই অঙ্কে দেওয়া নাই, বাট দেখো কাঠের ঘনত্বটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি যে সুন্দর মতন যে এই যে রো 1 যেটা, হ্যাঁ রো 1 যেটা, সেটা কি হবে? ρ/2, অর্থাৎ 500 কেজি পার মিটার কিউব। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি কাঠের ঘনত্ব, কাঠের ঘনত্ব রো 1 হচ্ছে কি 500 কেজি পার মিটার কিউব। এখন বলতে পারো ভাই এটা কি আনসার? না, প্রশ্ন পড়ো। প্রশ্ন হচ্ছে সমুদ্রে গেল, পানিতে, নদীর পানিতে অর্ধেক ডুবেছিল, এখন সমুদ্রের পানিতে কতটুকু ডুববে? সমুদ্রের পানিতে আমি হচ্ছে পানির, নদীর পানি থেকে কাঠের ঘনত্ব বের করছি। কাঠের ঘনত্ব, কাঠ কি চেঞ্জ হয়ে গেছে? না, একই কাঠ। এই কাঠ এখন সমুদ্রে যাবে, তাহলে সমুদ্রের কাঠের ঘনত্ব কি? একই থাকবে, চেঞ্জ কিন্তু হবে না। তাহলে এখন আমরা যে সমুদ্রের হিসাবটা করব, সমুদ্রে বলছে না কতটুকু ডুববে, তাহলে আমরা সমুদ্রে এখানে চিন্তা করবো, এই যে এটা হচ্ছে আমাদের বিশাল সমুদ্র, আমরা চিন্তা করবো হচ্ছে কি এটার এই যে কাঠের হচ্ছে এতটুকু, এই হচ্ছে পুরা কাঠের আয়তন ভি, আর ডুবে আছে ভি প্রাইম, এই যে এইটা আমরা খুঁজতেছি। তো আমরা জানি এই কন্ডিশনে কি হয়, W1 আর W2 কি হবে? সেম হবে। W1 হচ্ছে কি? বস্তুর ওজন মানে ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফল। W2 মানে হচ্ছে প্লবতা, প্লবতার ক্ষেত্রে আয়তন নিবে হচ্ছে ভি প্রাইম, যতটুকু ডুবে আছে, এইটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো ভি প্রাইম, রো হচ্ছে এখানে রো প্রাইম নিব, সমুদ্রের ঘনত্ব, তাই না? যে তরলে নিমজ্জিত সেই তরলের ঘনত্ব অর্থাৎ সমুদ্র, আর এই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন খেয়াল করো, এম কে আমরা কিভাবে লিখবো? এই কাঠের ভরকে আয়তন আর ঘনত্ব গুণ করে, কাঠের আয়তন ভি, কাঠের ঘনত্ব কিন্তু আমরা বের করছি যে রো 1, রো 1 কিন্তু জানি, রো 1 এই হচ্ছে জি, এই হলো ভি প্রাইম রো প্রাইম জি। তো দেখো জি জি কাটাকাটি যায়, আমার লাগবে ভি প্রাইম, ঠিক আছে, ভি প্রাইম। তাহলে এই রো প্রাইমটা এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি ভি প্রাইম হচ্ছে রো 1 বাই রো প্রাইম, আর ভি কে গুণ আকারে লেখা হচ্ছে। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। রো 1, রো 1 হচ্ছে দেখো এই যে কাঠের ঘনত্ব যে 500, এটা হচ্ছে কত? 500। রো প্রাইম, রো প্রাইম হচ্ছে দেখো সমুদ্রের পানির ঘনত্ব 1.03 × 10⁻3, 1.03 × 10⁻3। এটার সাথে গুণ হবে হচ্ছে কি বলতো? এটার সাথে গুণ হবে হচ্ছে কাঠের আদি আয়তন, মানে আদি আয়তন বলে তো কিছু নাই এখানে, মানে পুরা কাঠের আয়তনটা, ওইটা তো জানি না, না জানলে নাই। আমাদের এটা ক্যালকুলেট করে কত আসে, আমাদের এটা ক্যালকুলেট করে কত আসে দেখো, 500 ডিভাইডেড বাই 1.03 into 10⁻3, এটা আসে গিয়ে 0.49 লেখা যায়, 0.49। এখন যদি পার্সেন্টেজে লিখতে চাই তাহলে 0.49 ভি ইন্টু 100%, তাহলে 0.49 কে 100 দিয়ে গুণ করবা, তাহলে 49%। এভাবে ভি ইন্টু 49%, মানে আয়তনের 49% কি হবে বলতো? ডুবে যাবে। এটাই অঙ্ক মানে অ্যান্সার তুমি লিখবা যে সুতরাং সমুদ্রের কাঠটি 49%, 49% কি হয়ে যাবে বলতো? ডুবে যাবে। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আর কোথাও কোনো সমস্যা হলে জানাবা। তো এই তিনটা জিনিস তোমাদের আজকে ক্লিয়ার করার শর্ত দিছিলাম আমি, শর্ত না মানে আমি বলছিলাম এই তিনটা ক্লিয়ার করব। আশা করি তিনটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। আবার শেষে আবার তোমাদেরকে
অনেক অনেক ধন্যবাদ আমাদের 30,000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা 50,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়নে চলে যাবো। আসলে সাবস্ক্রাইব কোনো বড় কথা না, তোমরা যদি উপকৃত হও সেটাই অনেক। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।